ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2024-এর জুলাইয়ে বিতাড়িত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রথমবারের মতো ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ মিছিল থেকে রাজবন্দীদের মুক্তি এবং ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে দোয়েল চত্বর থেকে টিএসসি মুখী সড়ক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটা শুরু হয় এবং সেটা গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। মানে যেই রাজু ভাস্কর্যের সামনে কথায় কথায় রাজুতে আয় বলে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমেরা ডাক দিয়ে আসছেন সেই 2024-এর আগস্টের পর থেকে এবং নানা সময়ে নানা হুমকি দিচ্ছেন, সেখানে তারা বিরাট আন্দোলন গড়ে তুলবেন এসব বলে সেই রাজু ভাস্কর্যে এসে কিনা ছাত্রলীগের মিছিল শেষ হয়েছে ঈদের ছুটির মধ্যে। সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে ছাত্রলীগের 25-30 জন নেতাকর্মী সেই মিছিলে যোগ দিয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই এই মিছিলটি শেষ হয়ে যায়। ছুটির মধ্যে সকালবেলা ফাঁকা ক্যাম্পাসে মিছিলটি টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা কিছু সময় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা এছাড়াও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানা রকম স্লোগান দেন এবং এরপর এই বিক্ষোভ মিছিলের ভিডিও এবং ছবি ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। কিন্তু এই যে কয়েক মিনিটের বা কিছু সময়ের এই মিছিল ছাত্রলীগের আয়োজনে ঈদের ছুটির মধ্যে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন রোববার 22শে মার্চ সকাল 8:30টার দিকে, যেখানে তারা জয় বাংলা বলছেন, শেখ হাসিনা আসবে এ ধরনের স্লোগান দিচ্ছেন, সেই মিছিল রীতিমতো একেবারে আতঙ্ক ধরিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ছাত্র সংগঠন তারা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন সেই 2024-এর আগস্টের পর থেকে সেই জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দের মনে। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ এই মিছিলের খবর পেয়ে হাড়ে রেড়ে করে শাহবাগ থানা পর্যন্ত গেছেন। সেখানে পুলিশকে তারা আলটিমেটাম দিয়েছেন যে পুলিশ যদি ভিডিও দেখে এই মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত না করেন তাহলে তারা পুলিশের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবেন তেমনি তারা ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। ওই ছাত্রলীগের মিছিল থেকে রাজবন্দীদের মুক্তির পাশাপাশি পুলিশ হত্যারও বিচার চাওয়া হয়েছিল। সম্ভবত সেটাও ছাত্র শক্তির নেতৃবৃন্দের ভেতরে যে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে ছাত্রলীগের এই ছোট একটা ঝটিকা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে দেখা মাত্র, তার একটা বড় কারণ। তার চেয়েও বড় কারণ হচ্ছে এটা যে 2024-এর জুলাইয়ে ছাত্রলীগকে বিতাড়িত করার পর থেকে ছাত্র শিবির ব্যাপক বিক্রমে, বিপুল বিক্রমে যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা আধিপত্য বিস্তার করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসা মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনছেন, মানে জামায়াতপন্থী যেসব উপাচার্য ছিলেন বা প্রশাসনের শীর্ষ পদে জামায়াতপন্থী যেই শিক্ষকবৃন্দের জায়গা হয়েছিল এবং যারা সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এক রকমের রাজনৈতিক বিকাশে ভূমিকা রেখেছেন, তাদেরকে সরিয়ে নিতে সরকার যখন সক্রিয় তখন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ মিছিল করে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগ সংগঠিত হচ্ছে, এই আশঙ্কা ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে এই ছাত্র শক্তির নেতৃবৃন্দকে। দেখেন, এই যে জাতীয় ছাত্র শক্তি এই নামটা কিন্তু সম্প্রতি আবার বদলে
জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে তাদের ছাত্র সংগঠনের নাম তারা জাতীয় ছাত্র শক্তি দেবে। প্রথম যখন 2025-এর ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি ছাত্র সংগঠন গড়ে তোলা হয়েছিল, তখন নাম দেওয়া হয়েছিল বাগছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরপর ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে বাগছাস এমন খারাপ ফল করে, মানে কোথাও তারা ভোটে একেবারেই দাঁড়াতে পারে না। এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে একেবারে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভীষণ খারাপ ফলাফল করা এই ছাত্র সংগঠনটির নাম পাল্টে জাতীয় ছাত্র শক্তি করা যাক। সম্প্রতি এই জাতীয় ছাত্র শক্তির শিরোনাম হয়েছে, তার কারণ হচ্ছে এই রোজার মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র পাভেলকে, তিনি যখন বুয়েটের গিয়েছিলেন সেহরি খেতে, সেই সেহরি থেকে তুলে ওই পাভেলকে ছাত্রলীগ সন্দেহে 2-2.5 ঘন্টা ধরে কয়েক দফায় মেরে পিটিয়ে তার মানিব্যাগ, বাইকের চাবি এসব ছিনিয়ে নিয়ে তারা শাহবাগ থানায় রীতিমতো গুরুতর জখম অবস্থায় সোপর্দ করে গিয়েছিলেন। এবং তারপর পাভেল বলেছিলেন যে তিনি কখনো ছাত্রলীগও করেন নাই, কিন্তু তার মানে ছাত্র শক্তি সেই 2024-এর আগস্টের পর থেকেই আসলে এই ছাত্রদের এই দলটি চেষ্টা করে যাচ্ছে যে তারা মব সৃষ্টি করার মাধ্যমে, গণপিটুনি দেওয়ার মাধ্যমে, একে ওকে ছাত্রলীগ সন্দেহে পেটানোর মাধ্যমে, কিংবা ছাত্রলীগ চলে এলো রে এই কথা বলে হারে রে রে করে এক রকমের প্রভাব প্রতিপত্তি শক্তি প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিপত্তি বজায় রাখবে, আধিপত্য বজায় রাখবে, দখল বজায় রাখবে। কিন্তু সত্যিকার অর্থে এই ছাত্র শক্তি না ভোটের ব্যবস্থা করতে পেরেছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসেও, না তারা সেভাবে কোনো আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বদলে যাচ্ছে, তখন ছাত্রলীগের এই মিছিল তাই তাদের ভীষণভাবে আতঙ্কিত করেছে। ছাত্র শক্তির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে এই খবর পাওয়া মাত্র তারা গিয়ে পুলিশের নির্লিপ্ততা এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এবং সংগঠনের একটি প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে বেরিয়ে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন যে শিক্ষার্থীরা যখন ঈদের ছুটিতে পরিবারের কাছে, সেই সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। মিছিলের 8-9 ঘন্টা পার হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কাজেই পুলিশ আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে তাদেরকে আপডেট জানাবে, এই আলটিমেটাম তারা পুলিশকে দিয়ে এসেছেন। এবং তারপর এই ছাত্র শক্তি প্রক্টরকেও প্রশ্নের সম্মুখীন করেছেন যে প্রক্টর কিভাবে এরকম নির্লিপ্ত আছেন যে ক্যাম্পাসে আবার ছাত্রলীগকে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন যে ভোর 6টা থেকে 6:30টার দিকে 10-15 জনের একটি দল মেট্রো রেল স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের সামনে এসে মিনিট খানেক অবস্থান করেই দ্রুত সটকে পড়েছিল। কাজেই তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি, তবে সেখানে পরিচিত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী বা তাদের সন্তানেরা এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটা বিশেষ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। মানে সংবাদ মাধ্যম বলছে সকাল 8টা 8:30টার দিকে, সংবাদ মাধ্যম বলছে দোয়েল চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এসে রাজু ভাস্কর্যে ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। তারপর এই ঝটিকা মিছিল শেষ করে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রক্টর মানে ছাত্র শক্তির জেরার মুখে কোন রকমে বলছেন যে এত অল্প সময় এই মিছিল হয়েছে যে, এবং এমন ভোরবেলায় হয়েছে যে কারো পক্ষে তখনই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের এক বিশেষ ইউনিট নাকি এজন্য এই কারা জড়িত সেটা ধরতে কাজ করছে। এর আগেও এই যে মানে 2024-এর আগস্ট পরবর্তী ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের নেতা, ছাত্র শক্তির নেতাদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরও কয়েকজনকে গ্রেফতার করে কিন্তু পুলিশে দেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের নামে। শিক্ষকদের বিরুদ্ধে মব তো সৃষ্টি করা হয়েছে। কাজেই এখন এই প্রক্টর বলছেন বিশেষ ইউনিট কাজ করছে দেখতে যে কর্মচারী বা তাদের কোনো পরিবারের কেউ জড়িত কিনা। তার মানে এখন আবার একটা কর্মচারীদের ভোগান্তির মুখেও পড়তে হবে। এই ছাত্র শক্তি হচ্ছে সেই ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের দুজন কিন্তু ওই যে গুলশানে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিলেন। জানে আলম অপু নামের এক ব্যক্তি, তখন রীতিমতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারকা নেতা, উপদেষ্টা সাবেক, তিনি তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছেন সে কথা ফাঁস করে দিয়েছিলেন ভিডিও বার্তার মাধ্যমে। কাজেই এই ছাত্র শক্তির নানা রকম মানে বড় ধরনের কৃতিত্ব এবং কাজের নজির গত 1-1.5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যখন এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদও আসলে বদলে যাবেন আগামী কয়েকদিনের মধ্যে, কারণ তাকে নিয়োগ করেছিলেন জামায়াতপন্থী উপাচার্য নিয়াজ আহমেদ খান, আর এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনৈতিক কর্মী সরাসরি তারেক রহমানের ভীষণ আস্থাভাজন নতুন উপাচার্য আসছেন, তিনি এসে যে এই ছাত্র শক্তি, এই ছাত্র শিবিরের ব্যাপক আধিপত্যের অবসান ঘটাতে চাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নতুন প্রশাসন আনবেন, এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সহ প্রক্টররাও বদলে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, ছাত্র শক্তির আধিপত্য শেষ হয়ে ছাত্র দলের আগমন ঘটবে। ছাত্র দল আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবাধে রাজনীতি করার সুযোগ পাবে এবং তারেক রহমান প্রশাসনে পরিবর্তন আনছেন সরাসরি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে। এটা যখন এই ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ আপনি আমি সবাই বুঝি, তখন ছাত্র শক্তি, ছাত্র শিবিরের মনে এই শঙ্কাও কাজ করছে যে ছাত্রলীগ এই সুযোগে সংগঠিত হচ্ছে কিনা। কারণ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্র শক্তির মতো দলগুলোর আধিপত্যের অবসান ঘটাতে হবে, তখন ছাত্রলীগ, ছাত্রদল একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাজটি সম্পাদনে নেমে আসবে কিনা সেই আশঙ্কাও কাজ করছে ছাত্র শক্তি, ছাত্র শিবিরের মতো রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র নেতাদের মনে। সে কারণেই তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে তাদের আধিপত্যের অবসান হতে যাচ্ছে। সেই আধিপত্যের অবসানের মাধ্যমে ছাত্র দলের আগমন তো ঘটবেই, সাথে ছাত্র লীগকে নিয়েই ছাত্র দলের এদের আধিপত্যের অবসান ঘটাতে হয় কিনা এবং সে কারণে ছাত্রলীগের পথ পরিষ্কার হয়ে উঠছে কিনা, আর ছাত্রলীগও সেই সুযোগের অপেক্ষাতেই ছিল কিনা, এই আশঙ্কাগুলোই আতঙ্কিত করে তুলছে 2024-এর জুলাই আগস্টের বীর ছাত্র নেতাদের। কাজেই আগামী কয়েক সপ্তাহ, ঈদের পরের কয়েক সপ্তাহ, কয়েক মাস সময়ের মধ্যেই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ এবং রাজনৈতিক আধিপত্যের পরিবর্তন ঘটবে সেটা নিশ্চিত। যেই শত শত ছাত্র ছাত্রীকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ করার অপরাধে ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, সেই ছাত্ররা যখন ফিরে আসার শুরু করবেন, ফিরে আসতে মরিয়া হয়ে উঠবেন, বেপরোয়া হয়ে উঠবেন, তখন এই ছাত্র শক্তি, ছাত্র শিবির টিকতে পারবে কিনা সেটা নিয়েও এখন তাই এদের ভেতরে আতঙ্ক দানা বেঁধে উঠছে। প্রিয় দর্শক, আমাদের ঈদের ঠিক একদিন আগে গত 20শে মার্চ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিল বিএনপি সরকার গঠনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন প্রক্রিয়ায় কিভাবে স্থাপিত হতে পারে। এই বৈঠকটি এই কারণেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিএনপি সরকার গঠনের পর
এই প্রথমবারের মতন ভারত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো শীর্ষ ব্যক্তির সঙ্গে বাংলাদেশের কোনো প্রতিনিধির এই বৈঠক। সেখানে বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। খুব স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে বাণিজ্য, কানেক্টিভিটি এবং ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। কিন্তু এর বাইরেও নিশ্চয়ই আরো অনেক ধরনের আলোচনা হওয়ার কথা। সেই আলোচনাগুলো কি হয়েছে যদিও আমরা জানি না, তবে এই বৈঠকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন, ভারত কি আসলে পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বিএনপির সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে পারবে? আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে রেখে কি ভারত বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? শেখ হাসিনাকে ভারত আদৌ ফিরিয়ে দেবে কিনা? যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে তিনি মামলা মোকদ্দমা ফেস করবেন, কারাভোগও করতে পারেন, এই কথাগুলো আসলে কতটা সত্য? আওয়ামী লীগ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তারা রাজনীতি শুরু করার বিষয়ে, অথবা খুব শীঘ্রই তারা পারবে কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে বিএনপিও সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কতটা সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবে, এবং যদি ভারতের সঙ্গে সত্যি সত্যি সম্পর্ক গড়ে তুলতে চায় সেক্ষেত্রে জামাত এবং এনসিপির সমালোচনা তারা কতটা গুরুত্বের বাইরে রাখবে, অথবা গুরুত্ব দিয়ে হলেও কতটা তারা সেগুলো মোকাবেলা করতে পারবে। যেই প্রশ্নগুলো এই মুহূর্তে আমি উত্থাপন করলাম সেগুলোর উত্তর এক এক ধরনের হতে পারে। আমার মতে যেটি শুরু থেকেই জানি যে বিএনপির প্রতি ভারত সম্পূর্ণ সন্দেহের উপরে উঠে সম্পর্ক স্থাপন করতে পারছে না, বা তারা এখনো সেই পর্যায়ে যেতে পারেনি। তার কারণ তারা সম্পর্ক স্থাপন করতে গেলেই তাদের পুরনো অনেক বিষয়ের তাদের সামনে চলে আসে, 10 ট্রাক অস্ত্র কিংবা যেই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া, মৌলবাদের উত্থান। তবে ভারত নিশ্চয়ই চেষ্টা করছে, যেটি তাদের নিজ দেশের কূটনীতিকদের ব্যাখ্যা বিভিন্ন সময় উঠে এসেছে, যে সব ডিম এক ঝুড়িতে রাখলে হবে না। সেই দিক থেকে ভারত নিঃসন্দেহে তাদের কূটনৈতিক কৌশলের মাধ্যমে যতটা সম্পর্ক রাখা যায় দ্বিরাষ্ট্রভিত্তিক একটা জায়গা থেকে, তারা সেই বিষয়টি নিশ্চয়ই মাথায় রাখবে। আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে নিশ্চয়ই ভারত রাখছে না, যেটুকু অন্তত আমরা জানি। এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে ভারত এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না এ কথা আমরা নিশ্চিত, যতদিন না পর্যন্ত শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরে আসেন। এবং শেখ হাসিনা আসলেও দেশে ফিরে আসছেন কিনা এই ধরনের গুঞ্জন যা ছড়িয়েছে তা একবারে ডাহা মিথ্যা। আমি যতদূর জানি, আমার নিজস্ব খোঁজ খবর থেকে যতটুকু আপনাদের সামনে বলতে পারি, আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে দেশে রাজনীতি আবার শুরু করার বিষয়, এটাও সত্য। কিন্তু তারা কতটুকু দ্রুত করতে পারবে সেটি হচ্ছে বিষয়। কেউ কেউ বলছেন যে 6 মাস 1 বছর, কেউ কেউ বলছেন যে 2 বছরও হতে পারে। এবং যেটি অপেক্ষাকৃত বাস্তবসম্মত তথ্য সেটি হচ্ছে যে তারা ধীরে চলো প্রক্রিয়া অনুসরণ করছে। বিএনপি সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা, ভারত যেই সন্দেহটা রাখছে বিএনপির প্রতি, একইভাবে বিএনপিও সম্ভবত সেই ধরনের সন্দেহ রাখছে। তবে এক্ষেত্রে একটি কথা বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন যে ভারতের সরকারি পর্যায় থেকে তারা কিন্তু বেশ কয়েক মাস নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি এমন কোনো ধরনের বিরূপ আচরণ করছে না বা বিরূপ কোনো মন্তব্য করছে না যাতে করে কোনোভাবে সন্দেহের সৃষ্টি হয় ভারত সরকার এবং বিএনপি সরকারের মধ্যে, অথবা দলীয়ভাবে বিএনপির মধ্যেও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কিছু ব্যক্তি আছেন যারা অকূটনৈতিক সুলভ কিছু মন্তব্য এর মধ্যে করছেন। যেমন আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এর মধ্যে বেফাস কিছু মন্তব্য করে ফেলেছেন। তিনি
এই মন্তব্য করেছেন কদিন আগে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি যাতে ভারত থেকে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, ভারত যদি এই বিষয়ে নিশ্চিত করে তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। একেবারে অকূটনৈতিক সুলভ মন্তব্য। ভারত যদি বলে যে না, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না বা করবে না, তার মানে কি ভারতের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে? বিষয়টি তেমন হয়ে ওঠে না। অথবা এই যে শর্ত বেঁধে দিচ্ছে যে ভারতকে কথা দিতে হবে, এটাও নিশ্চয়ই কোনো ধরনের বিবেচনা প্রসূত মন্তব্য হতে পারে না। নিঃসন্দেহে এই ধরনের মন্তব্য থেকে বিএনপিকে বিরত থাকতে হবে। যা থাকার, যা বলার তাদেরকে সংগোপনে নিজেদের মধ্যেই আলোচনা করতে হবে, এটাই স্বাভাবিক। খুবই হালকা গুছের এই বিষয়গুলো। এবং অপ্রিয় হলো সত্য, আমাদের কোনো কূটনীতিক বা পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ কেউ এটি মনে করেন না যে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব। এটি ডিরেক্ট বাস্তবতা। এখন মনে করেন যে এনসিপি জামাত তাদের রাজনৈতিক পুঁজি তো অবশ্যই ভারতের বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা। তারপর দেখুন কি অদ্ভুত বিষয়, ভারত থেকে যে 5,000 টন ডিজেল আনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এনসিপি বা জামাতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তারা ঠিকই মুখোমুখি রাজনৈতিক পুঁজি হিসেবে ভারত বিরোধিতা করে যাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক জামাত স্থাপন করতে চায়, এনসিপিও স্থাপন করতে চায়। নইলে আমরা তো দেখলাম যে গত কয়েকদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে কিভাবে জামাত নেতারা, এনসিপি নেতারা সেখানে গেলেন, কিভাবে হাসি ঠাট্টার সঙ্গে সবকিছুতে মেতে উঠতে দেখলাম আমরা। অতএব তাদের এই যে মন্তব্য, এগুলোকে বিএনপির প্রশ্রয় না দেওয়াই সম্ভবত ভালো। এবং আওয়ামী লীগ সম্পর্কে সব শেষ পর্যায়ে বলতে হয় যে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড সামনে করতে চায় সেখানে বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে আমরা খানিকটা হলেও ছন্দপতন ঠিক নয়, এটিকে বলা যেতে পারে তাদের পরিকল্পনার অভাব। তারা আসলে কোন প্রক্রিয়ায় এগোবে, কিভাবে এগোবে, এখনো অনেকে মনে করেন যে তারা এখনো পর্যন্ত ভারতের আশায় বসে আছেন। কিন্তু সেই পুরনো তথ্যটি আবার বলতে চাই, ভারত থেকে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর কোনো ধরনের দায় নিতে চায় না যে বাংলাদেশের মানুষ আর যেন কোনোভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টের মধ্যে নিমজ্জিত হয়। ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগে আওয়ামী লীগ কিছু করুক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার বিষয়ে, তাদের কথাবার্তায়, আচার আচরণে, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে, বাদ বাকি বিষয়ে ভারত নিঃসন্দেহে আওয়ামী লীগের সঙ্গে থাকবে, যতটুকু সহযোগিতা করার তারা করবে। ভালো থাকুন সবাই।